বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন আপনাদের আর যারা আছে তাদেরকে একটু মেনশন করেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব, সেটা হচ্ছে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। আপনারা জানেন যে আসলে আন্তর্জাতিক বিষয়াবলীটা যদি স্নায়ুযুদ্ধটা না হতো তাহলে সিম্পলি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পলিটিক্যাল সায়েন্সের মধ্যে সীমাবদ্ধ থাকতো। ইন্টারন্যাশনাল রিলেশনস নামে আলাদা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নামে কোনো সাবজেক্ট আপনার কি হতো না, সৃষ্টি হতো না। সুতরাং কোল্ড ওয়ারের ডিউরেশনটা আপনি যদি ক্লাসিক ডিউরেশনটা চিন্তা করেন তাহলে দেখবেন 1945 সালে আপনার ইয়াল্টা কনফারেন্স থেকে যদি এটা শুরু হয়ে থাকে তাহলে আপনি দেখবেন 1945 থেকে 1991 আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কি হয়েছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মাত্র আপনার হচ্ছে 1914 থেকে 1918, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1939 থেকে 1945। কিন্তু কোল্ড ওয়ারটা আপনার এটার প্রেক্ষাপট ছিল আপনি কল্পনা করতে পারবেন না কত পুরনো। মার্কসের দি কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে শুরু করে একেবারে 1991। আর যদি আমি বললামই তো ক্লাসিকটা কত, 1945 থেকে 1991। তাহলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং রিলেশনসের সকল অ্যাকশন, রিঅ্যাকশন, ইন্টারঅ্যাকশন, এলিমেন্ট এন্ড ফাংশন যা কিছু আছে সবকিছুই কোল্ড ওয়ার কেন্দ্রিক ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। তাহলে কোল্ড ওয়ারটার আমরা প্রাথমিকভাবে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অনেক বিশাল কিছু, অনেক বড় কিছু। আমরা কোল্ড ওয়ারে সাধারণত দুইটা পক্ষ আছে। প্রথম পক্ষটা হচ্ছে প্রথম পক্ষ যেটা সেটা হচ্ছে ডেমোক্রেসি এবং দ্বিতীয় পক্ষ যেটা সেটা হচ্ছে সোশিয়ালিজম। গণতান্ত্রিক পক্ষ হচ্ছে আর হচ্ছে simply this was nothing but a ideological war. অ্যাকচুয়ালি এটা আদর্শগত কি যুদ্ধ, অ্যাকচুয়ালি এটা আদর্শগত যুদ্ধ। তাহলে প্রাথমিক পর্যায়ে আমরা যে বিষয়টা দেখলাম যে অ্যাকচুয়ালি রাজতন্ত্র থেকে পৃথিবীতে কি আসলো, গণতন্ত্র আসলো, একটা ধারণা। তাহলে গণতন্ত্র তার নিজস্ব একটা প্ল্যাটফর্ম দাঁড় করালো। কার্ল মার্কস সমাজতন্ত্র নিয়ে আসলো। সমাজতন্ত্র যখন নিয়ে আসলো তখন এই দুইটার মধ্যে আদর্শগত কি বেঁধে গেল, দ্বন্দ্ব বেঁধে গেল। এবং এই আদর্শগত দ্বন্দ্বকে বাস্তবে রূপ দিল হচ্ছে কে, রাশিয়া যখন কি হলো আপনার বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো। তাহলে বিষয়গুলো আমরা দেখে নিব যে গণতান্ত্রিক পক্ষটা কিভাবে আসলো। আপনি প্রথমে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন, সিম্পলি প্রথমে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনার 1648 খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়ান অর্ডার। আপনারা যারা আছেন তারা এই যারাই দেখছেন দয়া করে এইটাকে একটু শেয়ার করে দেন এবং মেনশন করেন বন্ধুদেরকে। আর আপনার জন্য কোনো কিছু জানার দরকার থাকলে, প্রয়োজনীয় কিছু জানার দরকার থাকলে আপনি কমেন্ট করবেন, আমি উত্তর দিব। তবে বিষয়টা আগে আগে বুঝে নিতে হবে তারপরে। হ্যাঁ, তাহলে দেখেন ওয়েস্টফেলিয়ান অর্ডার কি নিয়ে আসলো, সার্বভৌমত্ব
ভৌমত্ব। এর আগে কি ছিল? মাস্টার উইল ইজ ল, কর্তার ইচ্ছায় কর্ম, রাজার অধীনে সবকিছু, রাষ্ট্রের মূল পরিচয় কে? রাজা। কিন্তু এই ওয়েস্টফেলিয়ান অর্ডার নিয়ে আসলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্বটা কি? জনগণই সকল ক্ষমতার উৎস। সুপ্রিম উইল, সুপ্রিম পাওয়ার অফ দ্য স্টেট ইজ সিটিজেন, নট দ্য কিং। তাহলে সবার আগে পৃথিবীতে কি আসলো? ওয়েস্টফেলিয়ান অর্ডার কি নিয়ে আসলো? সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে কি? জনগণই সকল ক্ষমতার উৎস। এরপরে যে জিনিসটা হলো, এইটার ভিত্তিতে 1688 খ্রিস্টাব্দে ব্রিটেনে গৌরবময় বিপ্লব হলো। হ্যাঁ মুন্নি, আলোচনাটা প্রাথমিক পর্যায় থেকেই শুরু করা হয়েছে, একেবারে কটাই? 5:10। কারণ বৃষ্টি টিষ্টি হচ্ছে, রাইট টাইম থেকে এক্স্যাক্টলি একটু সময় নিয়ে শুরু করা হয়েছে। এখন রিভিউ আপনাকে শেষ করার পর আবার রিওয়াইন্ড করবো, রিভিউ করব, তখন একটু বুঝতে হবে। হ্যাঁ, আগে একটু দেখেন, আগেই মানে ক্লাসটা শুরু করতে করতেই বুঝলাম না, এটা কোনো কথা হলো না। আগে একটু দেখেন, সব বুঝতে পারবেন। তাহলে ব্রিটেনে কি আসলো? গৌরবময় বিপ্লব আসলো। ফলে কি হলো? পার্লামেন্ট আসলো। এরপরে যেটা দেখলেন যে 1689 সালে ব্রিটিশ বিল অফ রাইটস আসলো। মানে কি? অলিখিত সংবিধান আসলো। তাহলে সিম্পলি যে বিষয়টা দেখলেন, যে আমরা দেখলাম যে স্নায়ু যুদ্ধে পক্ষ কয়টা? একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে সমাজতন্ত্র। তাহলে আমরা প্রথমেই যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে যে গণতন্ত্রটা কিভাবে পৃথিবীতে এস্টাবলিশড হলো। তাহলে ব্রিটিশ বিল অফ রাইট, অলিখিত সংবিধান নিয়ে আসলো। এরপরে দেখেন যে ঘটনাটা ঘটলো, (1789) ফরাসি বিপ্লব কি নিয়ে আসলো? প্রজাতন্ত্র। তার মানে আস্তে 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 পৃথিবী কি হচ্ছে? পিওর ডেমোক্রেসির দিকে চলে যাচ্ছে। সার্বভৌমত্ব আসলো, পার্লামেন্ট আসলো, অলিখিত সংবিধান আসলো, তারপরে হচ্ছে প্রজাতন্ত্র চলে আসলো। কোথায়? ফ্রান্সে। এরপরে 1889 মন্টেস্কু কি করলো? সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ এই সার্বভৌম ক্ষমতাটাকে 3 ভাগে বিভক্ত করে দিল। সার্বভৌমত্ব শুধু একজনের হাতে থাকতে পারবে না, 3টা এজেন্সির মাধ্যমে। কি কি? আইন বিভাগ, শাসন বিভাগ, আর কি? বিচার বিভাগ। তাহলে আমরা বলছি যে কোল্ড ওয়ারটা প্রথম আদর্শিক যুদ্ধ শুরু হয়েছিল গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মধ্যে।
তাহলে প্রথম যদি আমরা গণতান্ত্রিক ব্যাপারটা না বুঝতে পারি, তাহলে আমরা কোল্ড ওয়ারের কিচ্ছু বুঝতে পারবো না, কোনো কিছুই কমন পাবো না। তাহলে এখন যেটা দেখলাম আমরা, যে গণতান্ত্রিক পক্ষ প্রথম ওয়েস্টফেলিয়ান অর্ডার কি নিয়ে আসলো? সার্বভৌমত্ব। আগে সকল ক্ষমতা রাজার হাতে ছিল, এখন সকল ক্ষমতা জনগণের। ব্রিটেনের গৌরবময় বিপ্লব পার্লামেন্ট নিয়ে আসলো। আগে সিদ্ধান্ত তো রাজদরবার থেকে, এখন সিদ্ধান্ত হয় পার্লামেন্ট থেকে। ব্রিটিশ বিল অফ রাইটস হচ্ছে সংবিধান নিয়ে আসলো। আগে রাজার ইচ্ছায় সর্বোচ্চ আইন। ফরাসি বিপ্লব কি নিয়ে আসলো? প্রজাতন্ত্র। গণতন্ত্র প্রজাতন্ত্র কাছাকাছি, কিন্তু প্রজাতন্ত্র একটু অ্যাডভান্স গণতন্ত্রের থেকে। অর্থাৎ রাষ্ট্রের মালিক এবং শাসনের মালিক দুইটাই কি প্রজা থাকবে, এবং রিক্রুটমেন্ট হবে বংশ পরম্পরার ভিত্তিতে না, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। আর মন্টেস্কো আবার বলল যে সার্বভৌম ক্ষমতা যদি একজনের হাতে থাকে তাহলে কি হবে? ওই রাজতন্ত্র গণতন্ত্রের মধ্যে পার্থক্য থাকবে না। তাহলে আইন বিভাগ পার্লামেন্টে আইন তৈরি করবে, শাসন বিভাগ সচিবালয় থেকে সারা দেশে আইনকে বাস্তবায়ন করবে, আর বিচার বিভাগ সুপ্রিম কোর্টে থেকে কোনো অসঙ্গতি হলে ব্যাখ্যা এবং বিচার করবে। ফলে গণতন্ত্র পৃথিবীতে কি চলে আসলো। এইটার একটু স্ক্রিনশট করে নেন। আমি সরে গেলাম, আপনাদের সময় দিলাম হচ্ছে কয়েক সেকেন্ড, আপনার স্ক্রিনশট করে নেন। আচ্ছা, তাহলে আপনারা দেখলেন যে পিওর কি চলে আসলো, ডেমোক্রেসি। এখন গণতন্ত্রের কিছু ব্যবস্থা আছে, যেমন বাজার ব্যবস্থা, যেমন বাণিজ্য ব্যবস্থা। হ্যাঁ, তাহলে শাসন ব্যবস্থা কি? গণতন্ত্র বা প্রজাতন্ত্র। তাহলে অর্থনীতি কি? ক্যাপিটালিজম। অ্যাডাম স্মিথ। বাজার ব্যবস্থা কি? মুক্ত বাজার। তারপরে বাণিজ্য ব্যবস্থা কি? ফ্রি ট্রেড। এরপরে হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রতাবাদ। ঠিক আছে, তাহলে আপনাকে এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে শাসন ব্যবস্থা হচ্ছে কি? গণতন্ত্র। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, গেটিসবার্গ স্পিচ। অর্থনীতি কি? ক্যাপিটালিজম বা স্টুডেন্ট পুঁজিবাদ কি বুঝে না, তাহলে স্নায়ুযুদ্ধ কিভাবে বুঝবে বলেন? অল্প কিছু তথ্য লিখে কোনো লাভ নাই, আপনাকে জিনিসটা জানতে হবে, সব কমন পাবেন। পুঁজিবাদের দুইটা রূপ। আর্ন অ্যাজ মাচ ইউ ক্যান, ইউ আর দ্য ওনার অফ ইউর ওন আর্নিং, বাট গিভ ইট আ লিটল বিট অ্যামাউন্ট অফ ট্যাক্সেশন টু দ্য গভর্নমেন্ট ট্রেজারি। যত খুশি আয় করো, এই আয়ের মালিককে তুমি। শুধু সরকারি কোষাগারে কি দাও? নির্দিষ্ট পরিমাণ কি দাও? কর দাও। এরপরে ডু অ্যাজ ইউ লাইক until your activities won't be harmful for the state and its citizen। যা খুশি তাই করো,
যতক্ষণ পর্যন্ত তোমার কাজ রাষ্ট্র এবং জনগণের ক্ষতি না করে, ইউ আর পারমিটেড। অর্থাৎ অবাধ ব্যক্তি মালিকানা এবং অবাধ ব্যক্তি স্বাধীনতাই হচ্ছে কি? পুঁজিবাদ। এই পুঁজিবাদী অর্থনীতির বাজার ব্যবস্থা হচ্ছে কি? মুক্ত বাজার। সরকার বাজার ব্যবস্থায় কোনো হস্তক্ষেপ করবে না। একটা বাজারের মূল উপাদান কয়টা? একটা অর্থনীতির মূল উপাদান কয়টা? 4টা প্রধান: প্রোডাকশন, ডিমান্ড, সাপ্লাই, প্রাইস। এই 4টা ব্যবস্থায় সরকার কোনো কি করবে না? হস্তক্ষেপ করবে না। সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে এটা পরিচালিত হবে। মুক্ত বাজার আর মুক্ত বাণিজ্য। পৃথিবীর যে কোনো বর্ডারে যে কোনো বৈধ পণ্য আপনি বিনা বাধায় কি করতে পারবেন? বিক্রি করতে পারবেন, শুধু ট্যারিফ, কাস্টমস এগুলো দিয়ে। আর চতুর্থ হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রতাবাদ, ইন্ডিভিজুয়ালিজম। একজন ব্যক্তি তার দেহ, মন এবং মত, এই 3টা ব্যবস্থার উপরে সম্পূর্ণ স্বাধীন। রাষ্ট্র সেখানে চড়াও হতে পারবে না। সিম্পলি যেটা বুঝলেন যে গণতন্ত্রের শাসন ব্যবস্থা হচ্ছে কি? গণতন্ত্র। অর্থনৈতিক ব্যবস্থা থাকবে ক্যাপিটালিজম, বাজার ব্যবস্থা থাকবে মুক্ত বাজার, বাণিজ্য ব্যবস্থা থাকবে ফ্রি ট্রেড বা মুক্ত বাণিজ্য, আর ব্যক্তি ব্যবস্থা থাকবে কি? ব্যক্তি স্বাতন্ত্রতাবাদ। এটা হচ্ছে জন স্টুয়ার্ট মিল, আর এটা হচ্ছে অ্যাডাম স্মিথ। এটাও অ্যাডাম স্মিথ। আর চতুর্থ ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে কি? প্রশাসন। আমলাতন্ত্র। ম্যাক্স ওয়েবার। দেখেন এতটুকু থেকেই বিগত সালে 10 থেকে 12টা প্রশ্ন এসেছে। তাহলে আমলাতন্ত্রটা কি? পেশি শক্তি। এটা হচ্ছে সামন্তবাদ, 37-20 এসেছিল। পেশি শক্তি নির্ভর শাসন ব্যবস্থা হচ্ছে সামন্তবাদ, আর মেধা শক্তি নির্ভর শাসন ব্যবস্থা হচ্ছে আমলাতন্ত্র। ক্লিয়ার? আপনারা আমলাতন্ত্রে প্রবেশ করতে যাবেন। আমলাতন্ত্রের 6টা মূলত পিলার থাকে। সমাজবিজ্ঞানে আমরা যেটা দেখেছি, ম্যাক্স ওয়েবার একজন সমাজবিজ্ঞানী। আপনার যোগ্যতা থাকবে 3টা: শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা। এই 3টা আপনার। এই 3টার ভিত্তিতে রাষ্ট্র আপনাকে 3টা জিনিস দিবে: স্থায়ী বেতন, পদসোপান এবং কার্যবিধিমালা। তো এই 6টা বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে আমলাতন্ত্র। তাহলে একটা গণতান্ত্রিক ব্যবস্থার শাসন ব্যবস্থা থাকবে গণতন্ত্র, প্রজাতন্ত্র। অর্থনৈতিক ব্যবস্থা থাকবে পুঁজিবাদ, বাজার ব্যবস্থা থাকবে মুক্ত বাজার, বাণিজ্য ব্যবস্থা থাকবে মুক্ত বাণিজ্য বা ফ্রি ট্রেড, ব্যক্তি ব্যবস্থা থাকবে ব্যক্তি স্বাতন্ত্রতাবাদ, আর প্রশাসন থাকবে কি? আমলাতন্ত্র। ফ্রি ট্রেড, এই ফ্রি ট্রেড ধারণাটা অ্যাডাম স্মিথের কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরিকে ডেভিড রিকার্ডো এটা ফ্রি ট্রেড ধারণা নিয়ে এসেছে পৃথিবীতে। হ্যাঁ, শাসন প্রশাসনটা আবার এডিসন মন্ডল। আচ্ছা, শাসন সিম্পলি দেখেন, একটা ডেমোক্রেটিক, কোল্ড ওয়ারে একটা ডেমোক্রেটিক সিস্টেমের 5টা কি আছে? ব্যবস্থা থাকবে। শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। 1863 গেটিসবার্গ স্পিচ, এব্রাহাম লিঙ্কন। অর্থাৎ জনগণই তার শাসককে কি করবে? চিহ্নিত করবে। শাসক জনগণের ইচ্ছা অনুযায়ী আইন তৈরি করবে এবং এই আইন জনগণের কল্যাণেই কাজ করবে। ঠিক আছে? আর এর যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা পুঁজিবাদ। 2টা বৈশিষ্ট্য। পুঁজিবাদের প্রথম কথা হচ্ছে earn as much you can. You are the owner of your own earning, but give it a little bit of taxation to the government treasury. যত ইচ্ছা আয় করো, এই আয়ের মালিক তুমি। শুধু সরকারি কোষাগারে কর দাও এবং do as you like until your activities won't be harmful for the state and its citizen. যা খুশি করো, অবাধ ব্যক্তি স্বাধীনতা, যতক্ষণ পর্যন্ত তোমার কাজ দ্বারা রাষ্ট্র এবং জনগণের কোনো ক্ষতি না হয়।
এরপরে লেইস ফেয়ার, মুক্ত বাজার। অ্যাডাম স্মিথ রাজাকে বুঝাইলো, ব্রিটেনের রাজাকে বুঝালো, মোর প্রোডাকশন, more money. This is not necessary until you can sell. যত উৎপাদন তত টাকা না, যতক্ষণ পর্যন্ত তুমি এগুলো বেচতে না পারবা ততক্ষণ পর্যন্ত কি টাকা আপনার হাতে আসবে না। So it's need a fair and open competition. More he can sell, more he can grab the money. If people can grab the money, you can grab the tax. আপনি যদি মাসিক বেতনে বিক্রেতা নিয়োগ করেন তাহলে সে বেশি বিক্রি করবে না, তার উপরে ছেড়ে দেন, যত বিক্রি করবে এই বিক্রিতে যত লাভ হবে এই লাভ কে পাবে? জনগণ। আর জনগণ লাভ পেলে সেখান থেকে আপনি ট্যাক্স পাবেন। বাজার হবে পূর্ণ প্রতিযোগিতামূলক, বাণিজ্য ব্যবস্থা ফ্রি ট্রেড। ডেভিড রিকার্ডো বলল, ফ্রম মস্কো টু সিডনি টু লস এঞ্জেলস, এভরি পার্ট অফ দিস প্ল্যানেট, এভরি হারবার, এভরি পোর্ট, people can buy and sell every single possible fair product with fair price, with customs and tariff. পৃথিবীর যে কোনো বন্দরে যে কোনো বৈধ পণ্য যে কোনো বৈধ দামে বিক্রি করা যাবে, শুধুমাত্র কাস্টমস এবং ট্যারিফ দিয়ে। তাহলে আপনি এটা মুক্ত বাণিজ্য। আর ব্যক্তি স্বাতন্ত্র্যতাবাদ, একজন ব্যক্তি তার দেহ, মন এবং মত এই তিনটার উপর সার্বভৌমত্ব, রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। রাষ্ট্র ব্যক্তির মতকে, মনকে, দেহকে কোনো কারণে কি করতে পারবে না, বাধ্য করতে পারবে না। আর চতুর্থ হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্রের 6টা বৈশিষ্ট্য। আপনার যোগ্যতা 3টা, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা। এই 3টার ভিত্তিতে রাষ্ট্র আপনাকে নিয়োগ দিবে। রাষ্ট্র আপনাকে 3টা জিনিস দিবে। 1 হচ্ছে স্থায়ী বেতন, 2 হচ্ছে পদসোপান, 3 হচ্ছে কার্যবিধিমালা। তাহলে পেশি শক্তি নির্ভর শাসন ব্যবস্থা থেকে মেধা শক্তি নির্ভর শাসন ব্যবস্থাটাই হচ্ছে কি আমলাতন্ত্র। তাহলে একটা ডেমোক্রেটিক সিস্টেমের কয়টা বৈশিষ্ট্য আছে? এই 6টা। এই 6টা বৈশিষ্ট্য, 6টা পিলার, খুঁটি, এই 6টা প্রধান খুঁটি দিয়ে একটা ডেমোক্রেটিক সিস্টেম গোটা পৃথিবীতে রান করছে। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো কে? কার্ল মার্কস। কার্ল মার্কস 1848 খ্রিস্টাব্দে দাঁড়ালো কোথায়? 1848 খ্রিস্টাব্দে দাঁড়ালো কোথায়? আচ্ছা, শাকিলা মুন্নি প্লিজ, শাকিলা মুন্নি প্লিজ, আপনি ক্লাসে কনসেন্ট্রেশন করেন ভাই, আপনি প্রথম থেকে মানে ক্লাসে কনসেন্ট্রেট করেন প্লিজ। ইটস অ্যানোয়িং। আমি আপনার প্রতিটা জবাব দিচ্ছি, আপনি আমি স্ক্রিনশট করে তো আপনি বুঝতে পারবেন, সবাই বুঝছে আপনার সমস্যার কথা। আপনি যেটা বলছেন আমি করছি, অসুবিধা নাই। এরকম কমেন্ট কেন? আচ্ছা, সিম্পল প্রবলেমটা কোথায় দেখা দিল? কার্ল মার্কস রুখে দাঁড়ালো। কার্ল মার্কস তার আরেকজন প্রভাবশালী বন্ধু ফ্রেডরিক এঙ্গেলসকে নিয়ে এসে দাঁড়িয়ে গেল আপনার ট্রাফালগার স্কোয়ারে। 43 BCS ট্রাফালগার স্কোয়ার কোথায়? লন্ডন। এই ট্রাফালগার স্কোয়ারে দাঁড়িয়ে থেকে এসে সে গণতন্ত্র এবং পুঁজিবাদকে একেবারে ধুয়ে দিল। মার্কস বলল, the history of all hitherto existing society is the history of class struggle. Freeman and slave, lord and serf, guildmaster and journeyman, plebeian and patrician. In a word, oppression and oppressed, stood constant opposition, carried on now hidden, now open, a fight that is time ended, either a revolutionary reconstruction of the society or a common ruin. সোজা বাংলায় পৃথিবীর ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। এখানে সর্বদা 2টা শ্রেণী আছে, একটা শোষক, একটা শোষিত। শোষকরা শোষিতদেরকে শুষে বড় হচ্ছে, শোষিতরা বিদ্রোহ করছে। এই শ্রেণী সংগ্রামটা ইতিহাসে শুরু থেকে টিকে আছে। শোষকরা যদি বিজয়ী হয় তাহলে ঘুণে ধরা সমাজ টিকে থাকে, আর শোষিতরা বিজয়ী হলে সাম্যবাদী সমাজ তৈরি হয়। এইটা বলে কার্ল মার্কস কি করলো না, থেমে থাকলো না। কার্ল মার্কস আগুন জ্বালিয়ে দিল লন্ডনে। অসহায় দরিদ্রদের উদ্দেশ্যে বলল, so dear comrade, let's fight for your honor, let's fight for your glory,
Let's fight for your future. Let's fight for your right. Let's fight for your bread. Let's fight for your child. বলে একেবারে গোটা লন্ডনে আগুন লাগিয়ে দিল যে লড়াই করো তোমাদের অধিকারের জন্য। যাদের কিছু নাই তাদের তিনি নাম দিলেন বুর্জোয়া, প্রলিতারিয়াত। আর যারা ছোট ছোট গিল্ডের মালিক, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, তাদের নাম দিলেন বুর্জোয়া। তাহলে প্রলিতারিয়েট যারা, সর্বহারা যারা, তাদের তো কি নাই, হারানোর কিছু নাই, তারা রুখে উঠলো এবং গোটা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হলো। তাহলে আমরা গণতান্ত্রিক আইডিয়াটা দেখে নিলাম, এবার আমরা সমাজতান্ত্রিক আইডিয়াটা ভালো করে দেখে নিলে আমরা স্নায়ুযুদ্ধ বুঝতে পারবো। না হলে আমরা খালি খাতায় তথ্যের পর তথ্যই লিখে যাব, সারা জিন্দেগি আমরা বুঝতে পারবো না। আমি যখন ক্লাস নিতে যাই কোনো জায়গায়, আমি দেখি অনেক স্টুডেন্ট এগুলো ক্লাস 3-তে পড়েছে, 4-এ পড়েছে, 7-8-এ পড়েছে, 9-10-এ পড়েছে, এইচএসসি-তে পড়েছে, কিন্তু কিছুই জানে না। জানেন না কি কারণে? খালি তথ্য লিখেছি। আপনি ভালো করে লক্ষ্য করেন, সব বুঝবেন, স্ক্রিনশট করে নেন। এখন দেখলেন সমাজতন্ত্র। তাহলে বুর্জোয়া হচ্ছে যারা হচ্ছে গিল্ডের মালিক, মানে ছোট ছোট ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, অর্থাৎ প্রোডাকশনের মালিক যারা, তারাই হচ্ছে কি মানে বুর্জোয়া। আর যারা শ্রমিক সর্বহারা তারাই হচ্ছে প্রলিতারিয়েট। তাহলে মার্কস আগুন জ্বালিয়ে দিল কোথায়? জনগণের মধ্যে। জনগণের যে অংশটার সর্বহারা তারা মার্কসের আইডিয়াটাকে নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করলো। তাহলে সমাজতন্ত্র। তাহলে কার্ল মার্কস 1848 খ্রিস্টাব্দে লন্ডন ট্রাফালগার স্কয়ার, এই স্কয়ারে, ট্রাফালগার স্কয়ারে দাঁড়িয়েই উনি কি করলেন? একটা নতুন আইডিয়া দিলেন, সেটা সমাজতন্ত্র। যে ম্যানিফেস্টোটা দিলেন এটাই হচ্ছে সমাজতান্ত্রিক ইস্তেহার। তিনি কি দিলেন? দি কমিউনিস্ট ম্যানিফেস্টো বা সমাজতান্ত্রিক ইস্তেহার। তাহলে সমাজতান্ত্রিক ইস্তেহার বা কমিউনিস্ট ম্যানিফেস্টো বা সমাজতন্ত্র কি, এইটা যদি আমি ভালো করে না বুঝি তাহলে আমি কিভাবে স্নায়ুযুদ্ধ বুঝবো? তথ্য লিখবো, এটা আমার কোনো লাভ হবে? নোটের তথ্য, সিটের তথ্য খাতায় এনে লিখবো, আমার কোনো লাভ হবে না, সময়টা নষ্ট হবে, কমন পাবো না, কমন পেলেও কনফিউশন থাকবে। একটু ভালো করে মনোযোগ দিতে হবে। এইটার থেকে গুরুত্বপূর্ণ ক্লাস আর কিছু নাই। বললাম না, সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট এটা। ক্লাস কেমন লাগছে একটু জানাবেন, আপনারা জানাবেন ক্লাস কেমন লাগছে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে যা শিখাবো আপনারা সারা জীবন কি থাকবেন। ক্লাস কেমন লাগছে একটু জানাবেন। তাহলে উনি বললেন নিডস ইকুয়াল টু distribution equal to consumption. সিম্পল। তাহলে চাহিদা সমান সমান বন্টন সমান সমান ভোগ।
তাহলে কার্ল মার্কস যেটা বলল যে প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে 6টা মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন। ছয়টা মৌলিক চাহিদা যেহেতু সমান, সুতরাং বন্টনও কি হতে হবে? সমান হতে হবে, যাতে সবাই সমানভাবে কি করতে পারে? ভোগ করতে পারে। সমাজতন্ত্রীরা এক কথাই বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সমাজতন্ত্রীরা বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সবাই শেয়ার দিবেন এবং যারা যারা আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আপনি মেনশন করবেন, তাহলে তারা এসে ক্লাসটা করবে, খুব উপকৃত হবে। তাহলে বলল যে 6টা মৌলিক চাহিদা যেহেতু সবার সমান, বন্টনও সমান হতে হবে, তাহলে যাতে সবাই সমানভাবে ভোগ করতে পারে। এখানে সমাজতন্ত্রীরা বলল কি, শাসন ব্যবস্থা কি হবে? গণতন্ত্র বা প্রজাতন্ত্র। অর্থনৈতিক ব্যবস্থা হবে কি? পুঁজিবাদ। বাজার ব্যবস্থা হবে মুক্ত বাজার। বাণিজ্য ব্যবস্থা হবে মুক্ত বাণিজ্য। ব্যক্তি ব্যবস্থা হবে ব্যক্তি স্বাতন্ত্রতাবাদ। এবং প্রশাসন ব্যবস্থা হবে কি? আমলাতন্ত্র। কিন্তু কার্ল মার্কস কি করে ফেললো? কার্ল মার্কস বলল যে না, গোটা পৃথিবী পরিচালিত হবে কিভাবে? গোটা পৃথিবী পরিচালিত হবে সমাজতান্ত্রিক সিস্টেমে। এখন গণতন্ত্রের সাথে যদি আমরা সমাজতান্ত্রিক সিস্টেমটা ভালো করে না জেনে নিই, কোনো লাভ নাই। আর জেনে নিলে সব ইজি, আপনিও অন্য জায়গায় ইয়ে করতে পারবেন। তাহলে আমরা দেখলাম সোশ্যালিজম বা সমাজতন্ত্র। তাহলে সমাজতন্ত্রের সিস্টেমটা কেমন হবে? কার্ল মার্কস বলে দিল যে এইভাবে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব। ফলে শুরু হলো সংঘাত কার সাথে? গণতান্ত্রিক ব্যবস্থার সাথে। তাহলে উনি রাষ্ট্র ব্যবস্থা কি হবে? শোনেন, আমরা তো মোটামুটি জানি যে আমরা প্রায় জানি হচ্ছে কি 28টি রাজনৈতিক অধিকার, 18টি মৌলিক অধিকার, 6টি মৌলিক চাহিদা। সব ক্ষেত্রে সমান না হলেও পৃথিবীর ম্যাক্সিমাম দেশের সিস্টেমটা ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম এটা। তাহলে সমাজতান্ত্রিক ব্যবস্থায় সবকিছু কি থাকবে? সবকিছু রাষ্ট্র নিয়ন্ত্রিত থাকবে, অর্থাৎ রাষ্ট্র সবকিছু নিয়ন্ত্রণ করবে। মৌলিক অধিকার, মৌলিক চাহিদা, এই সেই রাষ্ট্র যেটা বুঝবে সেটাই হবে। অর্থাৎ জনগণের যে ব্যক্তি স্বাতন্ত্রতাবাদ, এটা রাষ্ট্র স্বাতন্ত্রতায় কি করবে? রূপ নিবে রাষ্ট্রই। দ্বিতীয় কথা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, এইটা থাকবে কমিউনিজম। সাম্যবাদ, অর্থাৎ হচ্ছে
অর্থাৎ যতগুলো মিল, কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কৃষি জমি, সবটার মালিক থাকবে কে? রাষ্ট্র নিজে। এবং রাষ্ট্রই কি করবে? রাষ্ট্র নিজে থাকবে, এবং রাষ্ট্র যে কাজটা করবে সেটা হচ্ছে কি, সবকিছুর মালিক রাষ্ট্র থাকবে এবং জনগণের মধ্যে লভ্যাংশটা এবং উৎপাদনটা সমানভাবে কি করে দিবে? বন্টন করে দিবে। ওই যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এরপরে বাণিজ্য ব্যবস্থা, এইটা থাকবে হচ্ছে অর্থাৎ উই হ্যাভ মোর, উই নিড নো মোর। আমার যেটা উৎপাদন করি সেটা আমি কি করব? নিজে খাবো। আর যেটা নাই সেটা কি করব? আমদানি করব। আমি সব পণ্য নিতে কি না বাধ্য নই। এরপরে প্রশাসন ব্যবস্থা হচ্ছে কমরেড। কমরেড মানে কি? শীর্ষ নেতা। অর্থাৎ যারা সমাজতন্ত্রে বড় বড় নেতা, তারাই সবার বড় কি? প্রশাসক। তাহলে রাষ্ট্র ব্যবস্থা থাকবে সমাজতন্ত্র, যে রাষ্ট্র যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে, মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, মানবাধিকার। এই রাজনৈতিক অধিকারটাকে এই দুইটা মিলিয়ে আবার কি? মানবাধিকার। তাহলে সব মিলে রাষ্ট্র ব্যবস্থা থাকবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে, অর্থনীতি ব্যবস্থা থাকবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে, বাণিজ্য ব্যবস্থা থাকবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে, প্রশাসন ব্যবস্থাও থাকবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে, এবং সিস্টেমটা থাকবে আয়রন কার্টেল। রাষ্ট্রের ভিতরে সবকিছু রাষ্ট্র নিয়ন্ত্রিত থাকবে। ভালো একটা জিনিস যে সবাই কি সমান পাবে, কেউ বড় বেশি পাবে না, কেউ কম পাবে না। তাহলে এটা কোনো কথা হলো না। লিওনেল মেসি তাহলে এত ভালো ফুটবল খেলবে কেন? ক্রিশ্চিয়ানো রোনালদো এত ভালো ফুটবল খেলবে কেন? আইনস্টাইন এত গবেষণা করবে কেন? কাজ করে যদি সমান পাওয়া যায়, তাহলে এক পর্যায়ে কি হয়? কাজ করলেও 10 টাকা, না করলেও 10 টাকা। কেউ কিন্তু কি করে না, ভালো করে কি কাজ করে না। সবকিছু স্টেট নিয়ন্ত্রিত থাকে। ওই দেখা যাচ্ছে আদমজি জুট মিলের মতো অবস্থায় রাশিয়ার যেরকম দুরবস্থা হলো, এগুলো কাল্পনিক সংলাপ, এগুলো বাস্তবে প্রয়োগ সম্ভব না। শিক্ষিত মানুষরা বললো যে কার্ল মার্কস প্রচুর পরিমাণে গাঁজা খেত, এই গাঁজা খাওয়ার জন্য এগুলো গাঁজাখড়ি চিন্তা ভাবনা নিয়ে এসেছে, এগুলো বাস্তবে সম্ভব না। ইউরোপ আমেরিকানরা তাই বললো, আসলে সম্ভব হলো না। মানুষ প্রথমে একটু উত্তেজিত হলো, হওয়ার পরে দেখা যাচ্ছে স্তিমিত হয়ে গেল। লন্ডনে ফেবিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হলো, কিন্তু গোটা গেমটাকেই চেঞ্জ করে দিল রুশ বিপ্লব। এই জন্য রুশ বিপ্লব থেকে ঘুরে ফিরে প্রতি বিসিএস এ কি আসে? প্রশ্ন আসে। তাহলে যেটা অসম্ভব সেটা সম্ভব করে দিল কোনটা? রুশ বিপ্লব। এবার লেখেন রুশ বিপ্লব, এটা স্ক্রিনশট করে নেন। তাহলে গোটা গেমটাকেই চেঞ্জ করে দিল কে? রুশ বিপ্লব। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন।
পৃথিবীর সিস্টেমটা আপনি যদি এই সময় ভালো করে না বুঝেন, তাহলে স্নায়ুযুদ্ধের কিচ্ছু আপনি কি এইটা ব্রিটেন একটা পরাশক্তি, এইটা ধরেন ইউএসএ। ইউএসএ 1823 সালের হচ্ছে মনরো ডক্ট্রিন। এই মনরো ডক্ট্রিন বা নিঃসঙ্গতাবাদ নীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দুই আমেরিকাকে কি করে ফেলেছে, নিয়ে বিশ্ব রাজনীতি থেকে সম্পূর্ণ কি করে ফেলেছে, আলাদা করে ফেলেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আগে গোটা পৃথিবীকে ইউএসএ কি করে ফেলেছে, আলাদা করে ফেলেছে। জেমস মনরো বলল, from today I am going to disseminate the foreign policy and principle of United States of America for unlimited times. From today, America will be only for American, no one else and nothing one else. আজ থেকে আমেরিকা শুধুমাত্র আমেরিকানদেরই হবে, অন্য কারোর জন্য নয়, অন্য কিছুর জন্য নয়। বিশ্ব রাজনীতি থেকে সে আমেরিকাকে বিচ্ছিন্ন করে নিল। এইটা ধরেন ব্রিটেন, এইটা ফ্রান্স, এইটা জার্মানি, এইটা অস্ট্রিয়া, এইটা রাশিয়া, আর এটা তুর্কি, এটাও তুর্কি, এটাও তুর্কি। তাহলে ঘটনা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই জার্মানি, এরা হচ্ছে মনে করেন এক পক্ষে, আর এই রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্স এর এক পক্ষে, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এর এক পক্ষে। তাহলে দুই পক্ষ মিলে কি বাঁধিয়ে দিল, 1914 থেকে 18 প্রথম বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিল। এই প্রথম বিশ্বযুদ্ধ ভয়ঙ্কর ভাবে চলতে লাগলো। সবচেয়ে বেশি ডলাটা খেলো কে? রাশিয়া। কারণ দেখেন, এই দিক দিয়ে টার্করা হামলা চালাচ্ছে কোথায়? রাশিয়ায়। এদিক দিয়ে অস্ট্রিয়ানরা হামলা চালাচ্ছে কোথায়? রাশিয়ায়। এদিক দিয়ে জার্মানরা হামলা চালাচ্ছে কোথায়? রাশিয়ায়। কিন্তু ব্রিটেন তো ধরেন আইসোলেটেড, ফ্রান্স খালি একদিকে হামলার শিকার হচ্ছে। এটাও ধরেন ব্রিটেন, স্পেন তখন ব্রিটেনের নিয়ন্ত্রণে, এটা হচ্ছে আপনার জিব্রাল্টার। ফলে সর্বোচ্চ হামলার শিকার হচ্ছে কে? রাশিয়া। রাশিয়া যখন চতুর্দিক থেকে হামলার শিকার হচ্ছে, তখন এই সুযোগে রাশিয়ার সমাজতান্ত্রিক নেতা ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, আপনারা যাকে কি বলেন, লেনিন বলেন, এই লেনিন তখন ওত পেতে ছিল। লেনিন দেখলো যে রুশ সেনাবাহিনীকে তুর্কিরা, অটোমান তুর্কিরা, অস্ট্রিয়ান আর জার্মানরা ম্যাসাকার করে ফেলেছে। জারের অস্ত্র, রসদ, সেনাবাহিনী সব শেষ। ভ্লাদিমির পুতিন চিন্তা করলো এই সুযোগ। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, লেনিন তখন বলসেভিক, সংখ্যাগরিষ্ঠ সমাজতান্ত্রিক বলসেভিক এবং সংখ্যালঘিষ্ঠ মনসেভিক, এদেরকে নিয়ে তিনি কি করলেন? 10 দিনের সারা জাগানো রুশ বিপ্লবের ডাক দিলেন। ফলে অক্টোবর মাসে 25 অক্টোবর ডাক দিলেন। ফলে সব সমাজতন্ত্রীরা অক্ষ শক্তির দেওয়া তুর্কি, জার্মানি, অস্ট্রিয়ানদের নিকট থেকে গোপনে সংগ্রহ করা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লেন কে? সমাজতন্ত্রীরা। কার বিরুদ্ধে? একেবারে পুঁজিবাদীদের বিরুদ্ধে, এই পুঁজিবাদীদের বিরুদ্ধে। ফলে কি হয়ে গেল? রাশিয়া পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো।
তাহলে আমাদের যে এই রাশিয়াটা হলো পৃথিবীর প্রথম কি সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়ে লেনিন নিজেকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে প্রত্যাহার করে নিল যে আমি যার হচ্ছে সাম্রাজ্যবাদী, যার সাম্রাজ্য বিস্তারের জন্য প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছে, ফলে আমরা কি এই যুদ্ধে অংশ আর নিতে পারছি না। এবং তিনি প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেকে কি করলেন, ডিক্লেয়ার করে দিলেন। তাহলে এই রুশ বিপ্লবের আগে সমাজতন্ত্রকে ইথিওপিয়ান মনে করা হতো, ফিকটেটিভ মনে করা হতো, কল্পনা প্রসূত মনে করা হতো। এই যে ধারণাগুলো ছিল, যেদিন থেকে কি হলো এই রুশ বিপ্লবে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, সাথে সাথে বলা হলো যে না, সমাজতন্ত্র এখন প্র্যাকটিক্যাল। এই তখন থেকেই সমাজতন্ত্রীরা চতুর্দিকে কি বিস্তার করা শুরু করলো। তাহলে এটার একটু স্ক্রিনশট করে নেন, আর ক্লাস কেমন লাগছে একটু জানান আরেকবার, কারণ আপনাদের ইন্টারেস্টের উপরে ক্লাস নিব। কারণ আমি জানি যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী হচ্ছে খালি কি লিখতে চাই, ওই গাইড টাইডের কিছু তথ্য লিখে দিলে খুব খুশি হয়। আর যখন বেসিক ডেভেলপ করে তাদেরকে পিল রিটার্ন ভাইবা উপযোগী সৃষ্টি করা হয়, তখন অনেকেই কি করে, অনেকেই না, যাদের মাথা কম তারা কি করে, গুড। আপনাদের যতক্ষণ ভালো লাগবে, যত ভালো লাগবে তত ইনশাল্লাহ আমি আরো ডিপ থেকে ক্লাস নিব। এখন সমাজতন্ত্র গেল, এটা স্ক্রিনশট করলেন। এখন আপনাকে যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে ইউএসএসআর বা সোভিয়েত আগ্রাসন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত সোভিয়েত আগ্রাসনটা না বুঝবেন, হ্যাঁ রাশিয়া বাধ্য মেনে নিল, ঠিক ধরেছেন, ডলা খেয়ে এখন কোনো উপায় নাই, কি করবে, বাধ্য মেনে নিয়েছে। এখন এই জায়গাটায় আপনাদেরকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করেন যে আমরা দেখলাম এটা আফ্রিকা। এখন সমাজতন্ত্রীরা বলছে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তাহলে সবচেয়ে অনাহারে বেশি মানুষকে আফ্রিকায়, তাহলে তারা আফ্রিকাতে যাবে, কিন্তু তারা আফ্রিকায় যাচ্ছে না, এগুলো ইউরোপে বলছে। ভালো করে লক্ষ্য করেন, ইউরোপে অক্ষ শক্তি পরাজিত হলো এবং মিত্র শক্তি কি বিজয়ী হয়ে গেল। বিজয়ী হয়ে যে ইউরোপের শেপটা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। এখন সবচেয়ে বড় প্রবলেম যেটা হলো, এখানে সৃষ্টি হলো রাশিয়া। এই রাশিয়া গুনে গুনে ফারজানা ইসলাম কান্তা ফার্স্টের দিকটা ভালো করে বলবো তো, এখন তো ক্লাসের তো একটা নির্দিষ্ট সময় আছে, নাহলে কর্তৃপক্ষ তো আমাকে পিটবে যে আপনি, হ্যাঁ আবার প্রথম দিকে একটু রিওয়াইন্ড করবো, অসুবিধা নাই, চিন্তা করেন না। তাহলে রাশিয়া কি করলো, এইদিকে নিল হচ্ছে ইউক্রেন, বেলারুশ, তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, লিথুনিয়া, মলদোভিয়া এবং পূর্ব জার্মানি। এখান থেকে স্টেটিন থেকে ডেন্টিন পর্যন্ত এই দিক দিয়ে একেবারে এই গোটা পৃথিবীটাকে
রাশিয়া তার নিজের নিয়ন্ত্রণ বলয়ে নিয়ে চলে আসলো। এই যেগুলো যা দেখছেন সব হচ্ছে সমাজতান্ত্রিক কি সোভিয়েত, এবং পূর্ব জার্মানিতে 10 ফিট উঁচু কি দিয়ে দিল, বার্লিন প্রাচীর দিয়ে দিল। স্টেটিন থেকে ডেন্টিন পর্যন্ত এই মেডিটেরিয়ান বাল্টিক সির স্টেটিন থেকে মেডিটেরিয়ানের ডেন্টিন পর্যন্ত গোটা পৃথিবী কি সমাজতন্ত্র। তারপরেও সে ইনফ্লুয়েন্স করতে শুরু করেছে। 1949 সালে মাও সেতুং এর নেতৃত্বে এই চীন 49 সমাজতন্ত্র হয়ে গেল। উত্তর কোরিয়া 1948 সালে, যে ভিয়েতনাম, এরাও সমাজতন্ত্র হতে লাগলো, এবং রাশিয়া ক্রমশ কি পশ্চিম দিকে এগিয়ে যেতে লাগলো। সবচেয়ে বড় প্রবলেম যেটা, যে আমেরিকা সমাজতন্ত্রের বিরুদ্ধে লড়ছে, আপনি মাথা খারাপ হয়ে যাবে আপনার সিচুয়েশনটা দেখেন। এইটা ধরেন দক্ষিণ আমেরিকা, এই দেখেন কিউবা, ডোমিনিকা, জামাইকা, ত্রিনিদাদ, টোবাগো, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রেনাডা, তারপর জামাইকা, ডোমিনিকা, এই জায়গাটাই কিউবা। 1959 সালে চে গুয়েভারা এবং ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে কিউবাকেও কি করে ফেললো, সমাজতন্ত্র করে ফেললো কিউবাকেও। তাহলে যে আমেরিকা একমাত্র হচ্ছে সমাজতন্ত্রের বিরুদ্ধে শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, সেই আমেরিকাকে 1959, আমেরিকার সামনে, আমেরিকার উঠানে 1959 সালে কি করে ফেললো, সমাজতন্ত্র বানিয়ে ফেললো। তাহলে চতুর্দিকে সমাজতন্ত্র একের পর এক গ্র্যাব করে যাচ্ছে। তাহলে হঠাৎ করে কি কারণে সমাজতন্ত্র কি করতে পারলো, গোটা পৃথিবীতে এত প্রভাব বিস্তার করতে পারলো? বলেন, আপনারা একটু কি করেন, অ্যান্সার দেন, বলেন তো, যে কি কারণে হঠাৎ সমাজতন্ত্র গোটা পৃথিবীতে এত ছড়িয়ে পড়তে পারলো? কারণ 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ, 1930 সালে এই যাবৎকালে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দা, 1939 সালের 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে অর্থনৈতিক মেরুদণ্ড গোটা পৃথিবীর শেষ। জাপান হিরোশিমা নাগাসাকিতে 2টা ডলা খেয়ে জাপান শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনে ঢুকে পড়েছিল জাপান, গণহত্যা চালিয়েছে, ডলা খেয়ে চীন শেষ। ফ্রান্স দখল করে নিয়েছিল হিটলার, ফ্রান্স শেষ। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে ডলা খেয়ে শেষ। রাশিয়া আমেরিকান সেনাবাহিনী জার্মানিতে ঢুকে পড়েছিল, জার্মানি শেষ। প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রো-হাঙ্গেরি আর শেষ, অস্ট্রো-হাঙ্গেরি আর তুর্কিরা শেষ। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, গ্রেট ডিপ্রেশনে ব্রিটেন শেষ। পৃথিবীতে 2টা শক্তি দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রথমেই বললাম যে যুক্তরাষ্ট্র কি, ওই 1823 সালের মনরো ডক্ট্রিন বা নিঃসঙ্গতাবাদ নীতির জন্য বিশ্ব রাজনীতি থেকে নিজেকে কি করে নিয়েছে, সরিয়ে নিয়েছে। তাহলে ময়দানে একা রাশিয়া, তাকে ঠেকানোর মতো কেউ নাই, সে একের পর এক রাষ্ট্রকে কি করে যাচ্ছে, দখল করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে সোভিয়েতকে, রাশিয়াকে কিভাবে প্রতিহত করলো কে, মানে ইউএসএ কিভাবে ময়দানে নামলো। আপনি কোন কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবেন, আউ ফাউ কথা না বলে, সময় নষ্ট, আমার সময় আপনার সময় অন্যের সময় নষ্ট না করে কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করবেন, কোনো কোয়েশ্চেন করতে হেজিটেশন করবেন না। এখন ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এটা বেস ইন্টারন্যাশনালের গুরুত্বপূর্ণ।
তাহলে চিন্তা করেন যে ময়দানে একা দাঁড়িয়ে আছে কে? ইউএসএ। আর এখানে কে? ইউএসএসআর। এই দুইটার ঝামেলা খন্দকার জুবায়ের আলম। বাল্টিক অঞ্চল হচ্ছে এই যে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, বাল্টিক সাগরের তীরবর্তী যে তিনটা রাষ্ট্র আছে এটাকে বাল্টিক রাষ্ট্র বলে। অল মনে রাখলে হলো, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। এখন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মিত্রপক্ষে দুজন জাতিসংঘ প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিল। এখন ইন্টারনালি যে ব্যাপারগুলো এগুলো তো কি জানা যায় না। চার্চিলের দি হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের অনুসারে একটা ডকুমেন্টারি ছিল বিবিসির। ডকুমেন্টারিতে একটা জায়গায় দেখাচ্ছে যে ভেটো ক্ষমতার বন্টন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান আর ব্রিটিশ প্রধান সোভিয়েত প্রেসিডেন্ট স্টালিনের মধ্যে কথা কাটাকাটি চলছে ইয়াল্টা সম্মেলনে। ইয়াল্টা ছিল ইউক্রেনের, এখন রাশিয়া দখল করে নিয়েছে। এখন স্টার্লিন অত্যন্ত ক্ষুব্ধ। স্টার্লিন ক্ষুব্ধ হয়ে ট্রুম্যানকে বলছে, as you are the mover and shaper of this planet of the earth, and as you don't have any single interest toward this planet of the earth with isolation theory, so we need more veto, at least 50%. যে আমরা এখন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছি, তোমরা তো নিঃসঙ্গতাবাদ নীতি দ্বারা পৃথিবী থেকে আলাদা হয়ে গেছো, তুমি সমাজতান্ত্রিক রাষ্ট্রকে কেন একটা ভেটো দিবা? আমরাই বেশি ভেটো পাই, অন্তত 50% ভেটো। এই নিয়ে তুমুল দ্বন্দ্ব। এক পর্যায়ে ট্রুম্যানের সাথে বাকবিতণ্ডা হয়ে গেল। ট্রুম্যান হচ্ছে স্টালিনকে ভয় দেখালো। স্টালিনকে বললো, নো কান্ট্রি should forget one important things. The fat man and little boy, to Hiroshima and Nagasaki. We can stop every single possible assault against United States of America and its honor. আমরা কি করতে পারি এটা আমরা দেখিয়েছি। বিশ্বযুদ্ধ আমরাই জিতাতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি। আমরা হিরোশিমা নাগাসাকিতে যদি ফ্যাটম্যান লিটল বয় না মারতাম তাহলে পৃথিবী বিশ্ব শান্তি কখনো হতো না। ট্রুম্যান কি হয়ে গেল, স্টালিন কি হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, আর বলার কিছু থাকলো না। কারণ নিউক্লিয়ার ওয়ারে গেলেই রাশিয়াকে একেবারে তুলোধুনা করে দিবে ইউএসএ। রাশিয়ার তো আণবিক পারমাণবিক বোমা নাই। তখন স্টালিন গিয়েছিল এবং সব রুশ বিজ্ঞানীদেরকে একত্রিত করেছিল, দিয়ে বলেছিলেন, within 3 or 4 years if all of you fail to find out the realistic solution of nuclear weapons, you all will in danger and in peril. by Stalin, যদি এই 2-3 বছরের মধ্যে তোমরা নিউক্লিয়ার বোমার কোন ইয়ে না করতে পারো, সমাধান করতে না পারো, তোমরা ঝুঁকির মধ্যে পড়বা। 1949 সালে কি করে ফেললো? আণবিকের থেকে শক্তিশালী পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেললো কে? রাশিয়া। বাস, দুইটা শক্তিশালী পাওয়ার একেবারে মুখোমুখি হয়ে গেল। ইন্টারন্যাশনাল রিলেশনসে আমরা পড়াশোনা করেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইন্টারন্যাশনাল রিলেশনসে একটা থিওরি পড়েছি, ডেটারেন্স থিওরি। এই ডেটারেন্স থিওরিতে বলা হয়েছে, নো two nuclear power never ever try to cope against each other in the fear of destruction. দুইটা পারমাণবিক শক্তি রাষ্ট্র কখনো একে অপরের সাথে যুদ্ধে জড়াবে না, কারণ এতে উভয় ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে তারা যুদ্ধে জড়ালো না, ঠিক আছে, কিন্তু স্নায়ু যুদ্ধে জড়িয়ে পড়লো। তাহলে এই ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ডাক দিল কাকে? মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানকে। রেডিও বার্তায় বলল, do something to save the planet. This is only because the clear responsibilities of the history has been passed upon on the shoulder of United States of America. এই পৃথিবীকে রক্ষার জন্য কিছু একটা কারণ পৃথিবীর সুস্পষ্ট নেতৃত্ব এসে চাপতে চাচ্ছে কার ঘাড়ে? মার্কিন যুক্তরাষ্ট্রের কাঁধে। তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান পার্লামেন্টে বলেছিল, I believe
We should help independent nations so that they can change their lot and develop themselves. আমাদের মুক্ত জাতিগুলোকে সাহায্য করতে হবে যাতে তারা নিজেদের মতো করে নিজের ভাগ্যকে গড়ে নিতে পারে। সব ভাওতাবাদী এবং ফাও কথাবার্তা। অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলে এই সুযোগ, বিশ্বের পুঁজিবাদী রাষ্ট্রগুলো সব রাশিয়ার ভয়ে কি অসহায়, সুতরাং সবাই আমার কাঁধে কি ভর করে কি এখন আমি রাশিয়াকে পরাজিত করব, বিশ্ব নেতৃত্বে একক নেতৃত্ব আমার হাতে চলে আসবে। এই জন্য আপনাদেরকে কয়েকটা নাম্বার মনে রাখতে হবে। প্রথম নাম্বার যেটা, সেটা 1 নাম্বার হচ্ছে ট্রুম্যান ডক্ট্রিন। ট্রুম্যান ডক্ট্রিন যে রাজনৈতিকভাবে সমগ্র পৃথিবীকে কি করবে, সমাজতন্ত্র প্রতিহত করার জন্য ট্রুম্যান ডক্ট্রিন দিল মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান। এখানে 3টা নীতি। প্রথম নীতিটা হচ্ছে খুব ভালো, সব পৃথিবীর বেস্ট নেতাগুলোই তাই বলে, মানব দরদী নেতাগুলো তাই বলে। প্রথম কথায় ট্রুম্যান বলল, our policy is directed not against any country or doctrine but against hunger, poverty, economic desperation or chaos. অর্থাৎ সমগ্র পৃথিবীতে ক্ষুধা, দারিদ্রতার বিরুদ্ধে লড়বে। ঠিক আছে, তুমি যখন ক্ষুধা দারিদ্রতার বিরুদ্ধে লড়বে তাহলে এটা খারাপ কাজ না, এটা ভালোই কাজ। দ্বিতীয় কথাটা উনি কি বললেন, এইটা বিশ্ববাসীর বুঝতে 50 বছর লেগেছিল। দ্বিতীয় কথায় বললেন, it policies to revive an active working economy so as to permit the emergence of socio-economic condition in where and which free institute, free trade, free market and free organization can emerge. যে সমগ্র পৃথিবীতে কি মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠান, এখানে দেন মুক্ত বাণিজ্য এবং মুক্ত প্রতিষ্ঠান কি করবে, সৃষ্টি করবে। আসলে মুক্ত বাণিজ্য আমাদের জন্য ভালো না খারাপ, না এটা আমাদের জন্য কি, এটা আমাদের বুঝতে 50 বছর লেগেছে। আমরা ঢুকতেই আমাদের কি 50 বছর, বুঝতেই 50 বছর লেগেছে। এবং তৃতীয় কথাটা, ভাই রে ভাই, সরাসরি ডাকাতি। আমি আন্তর্জাতিকের ক্লাসে গেলেই আপনি খালি আমাকে বলেন যে স্যার জাতিসংঘ কিছু বলে না, জাতিসংঘে একটা মরা এই সেইগুলো বলেন। মিয়া, এই ট্রুম্যান ডক্ট্রিনই জাতিসংঘকে মেরে ফেলেছে। এগুলো তো বেসিক শিখবেন না, ফাউন্ডেশন রুট এগুলো শিখবেন। এগুলো শিখাইতে গেলেই তো মানুষ স্যার ভালো না, যখন একটা দুইটা কি করব তখন কি। সিম্পল একটা জিনিস মনে রাখবেন, তৃতীয় কথায় শেষ করে দিল ট্রুম্যান। তৃতীয় কথায় বললো, any government which maneuver to block the recovery of other country cannot expect help from us. Furthermore, the government, the political parties or the terrorist group which seek to perpetuate human misery in order to profit therefrom will encounter the opposition of United States of America. কোন দেশ, কোন জাতি, কোন রাষ্ট্র যদি অন্য কোন দেশ, অন্য কোন জাতি, অন্য কোন রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, তাহলে তাদের এনকাউন্টার করবে কে? যুক্তরাষ্ট্র। তাহলে এই দায়িত্বটা কার বাবা? এই দায়িত্বটা হচ্ছে জাতিসংঘের। আমেরিকায় দায়িত্ব নেওয়ার কে? এরপরে
রাজনৈতিক ভাবে, তাহলে ট্রুম্যান ডক্ট্রিন কি? রাজনৈতিক। এরপরে 2 নম্বরে এসে বলল মার্শাল প্ল্যান 1948, ট্রুম্যান ডক্ট্রিন ছিল 1947। মার্শাল বলল এইট ফর ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ না ঘোড়ার আন্ডা, যে কাবিন নামায় স্বাক্ষর করো, আমি তোমাকে কি করব? সহযোগিতা করব, তাহলে রাশিয়ার হাত থেকে রক্ষা করব। তারা মার্শাল একটা কথা বলেছিল যে সমাজতন্ত্রীরা, socialist people speak 3 languages, lies, lies and lies, and they do 3 things: criticize, criticize, criticize. If you start criticism, they will fire. সমাজতন্ত্রীরা কথা বলে 3টা, মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। সৃষ্টি করে 3টা জিনিস, মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। আর তারা কাজ করে 3টা, সমালোচনা, 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 কিন্তু কোনো সলিউশন বার করতে পারে না। আর তুমি সমালোচনা করতে গেলে তোমাকে গুলি করবে। শুধু কর্পোরেট ফার্মে কাজ না করার জন্য 7 লাখ কৃষককে গুলি করে মেরেছে স্টার্লিন, 9 লাখ কৃষককে গুলি করে মেরেছে মাও সেতুং। এদের হত্যাকাণ্ডের রেকর্ড আমেরিকা এইভাবে কি করে? পৃথিবীতে প্রচার করে। তাহলে মার্শাল প্ল্যান হচ্ছে 400 মিলিয়ন ইউএস ডলার ইউরোপের 18টি দেশ। তাহলে সমাজতন্ত্রীরা অর্থনীতি ধ্বংস করে, এবং অর্থনীতি ধ্বংস করে কি করে? একটা রাষ্ট্রকে পঙ্গু করে। এই জন্য বলল অর্থনীতি স্ট্রং করতে না পারলে সমাজতন্ত্রীরা ওই রাষ্ট্রকে সমাজতন্ত্র করে ফেলবে। এরপরে তাহলে রাজনৈতিক ট্রুম্যান, মার্শাল প্ল্যান কি? অর্থনৈতিক। এরপরে 3 নাম্বার হচ্ছে কি? ডোমিনো থিওরি। এটা জর্জ কেনান, হাইজেনহাওয়ার এবং মিস্টার ডালাস, এই 3 জন এটা প্রমোট করেছিল। ডোমিনো তো আপনারা বুঝেন, আপনারা ছোটবেলায় ডোমিনো খেলেছেন। একের পরে এক ইট সাজিয়ে রাখতেন, মাছ আঁকিয়ে, শাপলা ফুল আঁকিয়ে, গাছ আঁকিয়ে, একটাতে বাড়ি দিলে সব একটার পর একটা পড়তে 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 চলে যেত। মিস্টার ডালাস বলল ইফ ওয়ান ফল আদার ফলেন। একটা রাষ্ট্র যদি সমাজতন্ত্র হয়ে যায় কমিউনিস্ট, তাহলে বাকি রাষ্ট্রগুলোকে ছলে বলে সমাজতন্ত্র বানিয়ে ফেলবে। সুতরাং কোন রাষ্ট্র সমাজতন্ত্র হলে পার্শ্ববর্তী সব রাষ্ট্রগুলো জোট বেঁধে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত, নাহলে সে একের পর এক রাষ্ট্রকে খেয়ে ফেলবে। এইটার ভিত্তিতে তো কি প্রতিষ্ঠিত হলো? আসিয়ান 1967 সালে, 1989 অ্যাপেক প্রতিষ্ঠিত হলো, সার্ক, টার্ক, বিমস্টেক, কত কি আস্তে আস্তে। তাহলে মনে রাখতে হবে যে চীনের বিরুদ্ধে এই অঞ্চলে কি করলো? বলয় গড়া তোলার জন্য ডোমিনো থিওরি। তাহলে আমরা ঠান্ডা মাথায় একটু কি করে নিব, বুঝে নিব। তাহলে ইউএস এর প্রতিরোধ, 1 নম্বরে আমরা দেখলাম ট্রুম্যান ডক্ট্রিন, এটা কি? রাজনৈতিক। 2 দেখলাম মার্শাল প্ল্যান, এটা কি? অর্থনৈতিক। এরপর আমরা 3 নাম্বার দেখলাম ডোমিনো থিওরি, কূটনৈতিক, 1951। এরপরে 4 নাম্বার দেখলাম সামরিক
জোট। দেখেন এইটা অত্যন্ত স্ট্রং। নেটো 1949, আনজুস 1951, সিয়েটো 1954, সিন্টো 1955। তাহলে নেটোটা কি করলো? ইউরোপ প্লাস আমেরিকা। আনজুসটা কি করলো? ওসেনিয়া। সিয়েটোটা কি করলো? এশিয়া প্যাসিফিক। আর সিন্টোটা কি করলো? মধ্য প্রাচ্য। তাহলে দেখেন, আপনারা বুঝেন, নিজের সেন্স দিয়ে চিন্তা করেন, তাহলে কোন দিক দিয়ে কি করবে? বাড়াবে সমাজতন্ত্রীরা। সমাজতন্ত্রীদের বাড়ানোর কোনো কি নাই, পথ নাই। 5 নাম্বার হচ্ছে আণবিক বোমা। 6 আগস্ট হিরোশিমা, 9 আগস্ট নাগাসাকি। তাহলে কি বললাম? চতুর্দিক থেকে সমাজতন্ত্রীদেরকে কি করে ফেললো? ঘিরে ফেললো। তাহলে সমাজতন্ত্রীরা কি বসে থাকবে? সমাজতন্ত্রীরা পাল্টা আঘাত আনবে। এবার সমাজতন্ত্রীদের পাল্টা আক্রমণ। এখন এ পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা সমাজতন্ত্রীদের আক্রমণের দিকে আমরা আবার কি চলে যাব খুব দ্রুত, যে কোনো কোশ্চেন থাকলে। তাহলে রাজনৈতিকভাবে ট্রুম্যান ডক্ট্রিন 1947, মার্শাল প্ল্যান অর্থনৈতিকভাবে 1948, ডোমিনো থিওরি কূটনৈতিকভাবে 1951, সামরিক জোট ন্যাটো 1949, আনজুস 1951, সিয়েটো 1954, সেন্টো 1955। আর আণবিক বোমা ক্লিয়ার। যাক, থ্যাংক ইউ। আমি তাহলে পরের ইয়েতে ঢুকে যাই। ক্লাস আর 15 মিনিট আছে, এদিক ওদিক যায় না। তাহলে পরিস্থিতিটা কত? ট্রুম্যান ডক্ট্রিন এটা রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিকভাবে সমাজতন্ত্রকে একলা করে ফেলা। তাহলে আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম, এটা ব্রিটেন। আমরা দেখলাম এটা সমাজতান্ত্রিক বিশ্ব। আচ্ছা, আরেকটু ছোট করে লিখি, জায়গা আমার দরকার বোঝানোর জন্য। আরব বিশ্ব এটা ইন্ডিয়া, চীনের ডমিনেশন এটা। তাহলে আপনারা কি দেখলেন? আপনারা দেখেন এখানে নেটো, এই জায়গায় সিন্টো, এই জায়গায় সিয়েটো, এই জায়গায়
আনজুস। এই সিন্টোকে বাগদাদ প্যাক্ট বলে 1949। এদিকে নেটো। তাহলে এখান থেকে এই পর্যন্ত এই দিক দিয়ে এটাও আমেরিকা, তার মানে এটাও কি নেটো। তাহলে রাশিয়া চীনকে সম্পূর্ণ কি করে ফেললো, ঘিরে ফেললো। হ্যাঁ, জুবাইর আলম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার প্রধান কারণ হচ্ছে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশ নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সে অনেক শক্তিশালী। সে আপনার এটা আপনাকে জানতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে মাল্টভ রিবনথ্রপ চুক্তি করেছিল, গোপনে অনাক্রমণ চুক্তি করেছিল হিটলার এবং স্টার্লিং, যে একে অপরকে আক্রমণ করবে না। কিন্তু হিটলার যখন 7 দিনে কি দখল করে ফেললো, জার্মানি দখল করে ফেললো, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, জার্মানি, অস্ট্রিয়া, তারপরে হাঙ্গেরি, এগুলো যখন দখল করে ফেললো, 9টা রাষ্ট্র দখল করে ফেললো ইউরোপের, এবং 7 দিনে পরাশক্তি ফ্রান্সকে দখল করে সে চিন্তা করলো আর কি, কেউ আমার ধারে কাছে নাই। অনাক্রমণ গোপন চুক্তি করার ফলে সে রাশিয়াকে কি করে ফেললো, আক্রমণ করে ফেললো। রাশিয়া প্রথম থেকেই গোপনে কার পক্ষে ছিল, জার্মানির। কোনোভাবেই রাশিয়া এখন উস্কানি দেয়নি। পেট্রোগ্রাড এবং স্টালিনগ্রাডে যে ভয়ঙ্কর যুদ্ধ হলো, তারপরে যা রাশিয়া ঘুরে দাঁড়ালো এবং জার্মানির হিটলারের বিশ্বাসঘাতকতার কি জবাব দেওয়ার জন্য জড়িয়েছিল। আচ্ছা, এত কিছু কিভাবে মনে রাখবো? আপনাকে যদি একটা দুইটা তথ্য লিখে দিই তাহলে মনে থাকবে না, এভাবেই মনে রাখতে হবে। এভাবে মনে রেখে ইনশাল্লাহ কনফিডেন্স থেকে হাজার হাজার স্টুডেন্ট ক্যাডার হচ্ছে। পুঁজিবাদ সমাজতন্ত্রকে কি, পুঁজিবাদ সমাজতন্ত্রকে পুঁজি করে এরা ক্ষমতা ইয়ে করতে চাচ্ছে। তাহলে চতুর্দিকে সমাজতন্ত্রকে কি করে ফেললো, তাহলে এরাও কি করবে, এরাও পাল্টা ব্যবস্থা নিবে, এরাও পাল্টা ব্যবস্থা নিবে। এখন আমরা সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্টে চলে যাবে। ক্লাস কেমন লাগছে একটু জানাবেন কাইন্ডলি। আমি খুব খুশি যে আপনারা দেখছি যে 105 জন ছিলেন, সেখান থেকে আপনারা ওই 105 জন 10 জনই আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ক্লাস কেমন লাগছে একটু জানাবেন। আসলে পুঁজিবাদ সমাজতন্ত্র এই ইডিওলজিকে কাজে লাগিয়ে রাষ্ট্রগুলো কি করতে চাচ্ছে, ক্ষমতা দখল করতে চাচ্ছে। তাহলে এখানে দেখেন, এবার আমরা দেখব তাহলে রাশিয়া যে কাজটা করলো, রাশিয়া চিন্তা করলো ইউএসএ যেহেতু গোটা পৃথিবীতে জোট বেঁধে ফেলেছে, সুতরাং আমাকেও কিছু একটা কাজ করতে হবে। তাহলে রাশিয়া এখানে যেটা করলো, এক হচ্ছে তাহলে দেখেন, ধন্যবাদ জুবাইর, শাওন কুমার ধন্যবাদ, সানজিদা জাহান ধন্যবাদ, রুমানা ইসলাম অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখেন রাশিয়া কি করলো,
সোভিয়েত ভুক্ত 15টা, যুগোস্লাভিয়া ভুক্ত 7টা, চেকোস্লাভিয়া ভুক্ত 3টা, চীন, কিউবা, উত্তর কোরিয়া, ভিয়েতনাম নিয়ে একটা রাজনৈতিক বলয়। অফলাইনে আসেন, তখন বুঝবেন যে ক্লাস কেমন লাগে। সিম্পলি যেটা দেখলেন যে রাজনৈতিকভাবে রাশিয়া কি করে ফেললো, গোটা ব্লককে কি করে ফেললো, ঘিরে ফেললো রাজনৈতিকভাবে, এবং অর্থনৈতিকভাবে কমিকন জোট প্রতিষ্ঠা করলো, যেটা প্রথম বিসিএসে 35 বিসিএসে প্রথম প্রশ্ন কমিকন প্রতিষ্ঠা করলো অর্থনৈতিক জোট। যে কমিকনে বলল যে রাশিয়া or Soviet Union will be assist every single possible communist country, either its economic crisis, state crisis, business crisis, industrial crisis, or scarcity of resource. This is the whole duties and responsibilities of the United Socialistic Soviet Republic. পৃথিবীর যে কোনো প্রান্তে সমাজতান্ত্রিক রাষ্ট্র কোন ধরনের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পদের ঘাটতি হলে সেখানে যে সহযোগিতা করবে কে? সেখানে যে সহযোগিতা করবে হচ্ছে আপনার রাশিয়া। তৃতীয় হলো কূটনৈতিক, ব্রেজনেভ ডক্ট্রিন, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে ফ্রম মস্কো টু সিডনি, ইয়োকোহামা টু লস অ্যাঞ্জেলস, এভরি পার্ট অফ দিস প্ল্যানেট, if one socialist country will be assaulted by a capitalist country, this would be the major political responsibilities of the Russia to halt the attack and take the revenge. দুনিয়ার কোন জায়গায় কোনোভাবে কখনো যদি কোন সমাজতান্ত্রিক রাষ্ট্র আক্রমণের শিকার হয়, তাহলে সেটাকে প্রতিহত করবে কে? রাশিয়া। 4 নাম্বার সামরিক জোট, ওয়ার শ। 5 নাম্বার অস্ত্র, নিউক্লিয়ার 1949। তাহলে আর বাকি থাকলো কি? রাজনৈতিকভাবে ট্রুম্যান ডক্ট্রিন। এই ট্রুম্যান ডক্ট্রিনের বিপরীতে কি দিল? ইউএসএসআর, যুগোস্লাভিয়া, চেকোস্লাভিয়া এই জোট। অর্থনৈতিক মার্শাল প্ল্যান, এই মার্শাল প্ল্যানের বিপক্ষে কি দিল? অর্থনৈতিক কমিকন প্রতিষ্ঠা করলো। কূটনৈতিক 35 বিসিএস এর প্রথম প্রশ্ন মনে আছে? ডোমিনো থিওরি করালাম, ডোমিনো থিওরি। এই ডোমিনো থিওরির বিরুদ্ধে দিল ব্রেজনেভ ডক্ট্রিন। সামরিক জোট, এই যে নেটোর বিরুদ্ধে দিল ওয়ারশো। নিউক্লিয়ারের এদের যে আণবিক, এই আণবিকের বিরুদ্ধে এরা তৈরি করলো পারমাণবিক বোমা। ফলে দুইটা নিউক্লিয়ার পাওয়ার কখনো একে অপরের সাথে কি করবে না? সংঘাতে যাবে না, দুইটাই ধ্বংস হয়ে যাবে। এই ভয়ে কেউ একে অপরের সাথে কি সংঘাতে যাবে না। ফলে ভয়ানক অবস্থার মধ্যে পড়ে গেল, চরম অবস্থার মধ্যে পড়ে গেল গোটা পৃথিবী। বাইরে ভাই, গোটা পৃথিবীর নিঃশ্বাস বন্ধ, কখন যে কোন প্রান্তে কি লেগে যায়। এখন আমরা লাস্ট যেটা করব, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রক্সি ওয়ার। তারা নিজেরা যুদ্ধ করে না, আর একজনের রাষ্ট্রের পক্ষে নিয়ে তারা কি করে? যুদ্ধে নেমে যায়। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেল গোটা পৃথিবী জুড়ে। আপনারা সবাই গ্রাজুয়েট, আপনাদের ক্লাস নিয়ে মজাই আলাদা, কারণ আপনারা সবাই মাস্টার্স পাস করা হচ্ছে কি মানুষ। একটা স্বাভাবিক জিনিস চিন্তা করেন যে সোভিয়েত কিন্তু মানুষের জনদরদি এই সেই আফ্রিকায় যাচ্ছে না দারিদ্রতা চিহ্নিত করার জন্য, আফ্রিকায় যাচ্ছে না। এইটা কি?
ওসানিয়া। তাহলে প্রথম দেখেন এখানে হোক্কাইডো, হনশু, কিউশু, শিকোকু মিলে কি জাপান। এই জায়গায় যে জিনিসটা হলো 1948 সালে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুইটা রাষ্ট্রে বিভক্ত হয়ে গেল। আপনারা জানেন যে জাপানের জন্য কি হ্যাঁ আমি তো পয়েন্ট পয়েন্ট করে করে বুঝিয়ে দিচ্ছি। এই যে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক, এই যে নিউক্লিয়ার, এই যে ট্রুম্যান ডক্ট্রিন, মার্শাল প্ল্যান, ডোমিনো থিওরি, সামরিক জোট, আণবিক, হ্যাঁ এই যে বাণিজ্য, সবকিছু। হ্যাঁ ক্লাসটায় প্রেজেন্ট থাকেন। আসলাম সেরনিয়াবাদ, আসলাম সেরনিয়াবাদ আসলেন, এখন আপনি ওইভাবেই পয়েন্ট দিয়ে দিয়ে করানো হচ্ছে। তাহলে দেখেন এই কোরিয়া, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কি হলো, স্বাধীন হয়ে গেল জাপান থেকে। উত্তর কোরিয়া হয়ে গেল সমাজতন্ত্র আর দক্ষিণ কোরিয়া হয়ে গেল পুঁজিবাদ। তাহলে এখানে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর কি শুরু হলো, 1 নাম্বার কোরিয়া যুদ্ধ। শিডিউল ক্লাসে আমরা কি করি, শিডিউল ক্লাসের মতো করে ইয়ে করে দিই, অসুবিধা নেই, এখানে পয়েন্ট করেই লেখা হচ্ছে। আপনি লেট এসেছেন এই কারণে বুঝতে পারেননি। তাহলে কোরিয়া যুদ্ধ হলো। এখানে দেখেন 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনাম তাহলে প্রথম আমরা কোরিয়া যুদ্ধে দেখলাম চীন আর রাশিয়া নিউট্রাল থাকার চেষ্টা করছিল, কিন্তু মার্কিন জেনারেল ম্যাকআর্থার জাপান থেকে ভয়াবহ আক্রমণ করে উত্তর কোরিয়ানদের পরাজিত করলো। উত্তর কোরিয়ানদের তাড়া করতে 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 আজগুবি উত্তর কোরিয়ানরা যখন ঢুকে গেল রাশিয়া চীন সীমান্তে, তখন তারা চীনের ইয়াংলু নদী অতিক্রম করে চীনের মধ্যে ঢুকে গেল। ব্যাস, চীন একটা এক্সকিউজ পেল, চীন এসে একেবারে পাল্টা হামলা শুরু করলো, রাশিয়া এসে পাল্টা হামলা শুরু করলো। এই 38,000 সৈন্য হারিয়ে ফেললো কি মার্কিন যুক্তরাষ্ট্র এই কোরিয়া যুদ্ধে। এরপরে ভিয়েতনাম যুদ্ধ বেঁধে গেল 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর 1954 সালে। উত্তর ভিয়েতনাম সমাজতন্ত্রী, দক্ষিণ ভিয়েতনাম পুঁজিবাদ। উত্তর ভিয়েতনামের পক্ষ নিল হচ্ছে সমাজতন্ত্রীদের পক্ষ নিল রাশিয়া চীন, এবং দক্ষিণ ভিয়েতনামের পক্ষে নিল হচ্ছে কি যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। ভাইরে ভাই 1954 থেকে 73 প্রায় 20 বছর যুদ্ধে 58,000 মার্কিন সৈন্য হারিয়ে গেল, শুধু মরেই গেল। তাহলে কোরিয়ার ভিয়েতনাম যুদ্ধে 58,000 সৈন্য হারিয়ে একেবারে শেষ মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্পষ্টত পরাজয় হলো প্রক্সি যুদ্ধে, এবং যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা পাল্টে ফেললো। মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তার পলিসি কি চেঞ্জ করে ফেললো। জিমি কার্টার বলল, মানি অ্যান্ড আর্মস নট ম্যান টু হেল্প দ্য এশিয়ান নেশন ফর দেয়ার মিলিটারি সেলফ সাফিসিয়েন্সি। আজ থেকে আমি এশিয়াতে কি পাঠাবো, অস্ত্র পাঠাবো, আর কি পাঠাবো, টাকা, কিন্তু সৈন্য পাঠাবো না। এরপরে তৃতীয় ডলাটা খেলো মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গায়, এবং এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের ইমেজকে একেবারে কি করে ফেললো, শেষ করে ফেললো। এই দেখেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র, এইটা কিউবা। অ্যাকচুয়ালি কিউবা মার্কিন যুক্তরাষ্ট্রের উঠানে, নামাজের বিরতি ফিরে আবার সবাই আসেন, যুক্তরাষ্ট্রের উঠান, এখানে নামাজের বিরতি তো 7টায়, হ্যাঁ ইয়ের মধ্যে শেষ হয়ে যাবে। এখন এই কিউবাতে কি করলো ফিদেল ক্যাস্ট্রো, রাউল ক্যাস্ট্রো কিউবাতে
সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলো চে গুয়েভারা মিলে। মার্কিন যুক্তরাষ্ট্রকে সবাই উস্কানি দিতে লাগলো, সমগ্র পৃথিবীতে তুমি সমাজতন্ত্রকে তাড়িয়ে বেড়াচ্ছ, আর তোমার বাড়ির উঠানে এসে কিউবা সমাজতন্ত্রের, তো এটা কেমন কথা। তখন 1962 সালে এই ইউএস ট্রুপ ঢুকে যাচ্ছিল কোথায়, কিউবায়। এবং আপনারা জানেন যে গুয়ান্তানামো বে নামে একটা কি আছে, গুয়ান্তানামো বে নামে একটা আমেরিকার কুখ্যাত কারাগার আছে, ওইটা কিউবার কাছ থেকে দখল করে নিয়েছিল 3 নাম্বার কিউবা মিসাইল ক্রাইসিস। ঢুকে গেল। তখন ওই যে ব্রেজনেভ ডক্ট্রিন, রাশিয়ার কোথাও সমাজতান্ত্রিক রাষ্ট্র আক্রান্ত হলে সেখানে যায় কি করবে, রক্ষা করবে। ব্রেজনেভ ডক্ট্রিন অনুযায়ী একেবারে বাল্টিক থেকে তাইডে ব্যাটেলশিপ, আমেরিকান ব্যাটেলশিপ ঢুকে গেল। এই রুশ ব্যাটেলশিপ, সোভিয়েত ব্যাটেলশিপ ঢুকে গেল। এই দিক দিয়ে এরাও তখন আবার আমেরিকান ব্যাটেলশিপ এখানে মুখোমুখি হয়ে গেল আটলান্টিকে। তৃতীয় বিশ্বযুদ্ধের আমার ক্লাসগুলো এখানেই পাওয়া যাবে। আর তৃতীয় বিশ্বযুদ্ধের ঢোল ডাঙ্কা বেজে গেল, যে পৃথিবী ঘোষণা করলো তৃতীয় বিশ্বযুদ্ধ। এই সময় প্রথম হটলাইন কার মধ্যে হলো, মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং সোভিয়েত প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভ 1962 সালে। হটলাইনের মাধ্যমে তারা এখানে টেলিফোন বার্তায় বলা হলো যে আমেরিকা কিউবা থেকে সৈন্য সরিয়ে নিবে, আর রাশিয়া তার ব্যাটেলশিপ পটেমকিনকে নিয়ে ফিরত চলে যাবে। ঘটনা তাই হয়ে গেল। মার্কিন জেনারেলদের মাথা খারাপ হয়ে গেল। মার্কিন জেনারেলরা বলল কি, রাশিয়া আমাদের বাড়ির উঠানে এসে অস্ত্র মোতায়েন করে আমাদের বাড়ির উঠান থেকে ফিরত চলে গেল, এটা আমাদের জন্য কোনোভাবে সহ্য করার মতো কোনো ইস্যু না, আমরা চরম অপমানিত হলাম। এই নিয়ে গোপনে কেনেডিকে কি করে ফেললো, হত্যা করে ফেললো। তাহলে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পরেই গোটা পৃথিবী কি বুঝে গেল যে হচ্ছে কি, রাশিয়ার সূর্য কি উঠে গেছে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সূর্য কি ডুবে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সূর্য ডুবে যাচ্ছে। তাহলে আমরা এখন যে কাজটা করব, হঠাৎ করে কি হলো যে সমাজতন্ত্র, সোভিয়েত কি ভেঙে পড়লো, সমাজতন্ত্র হেরে গেল, এবং এই জায়গাগুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। নেক্সট ক্লাসে আমরা কি করব, স্নায়ুযুদ্ধ 2-তে আমরা এই টার্ন অ্যান্ড টুইস্ট, এই গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল পয়েন্ট যে মোমেন্ট গুলো থেকে প্রশ্ন আসে সেগুলো ভালো করে দেখব। ক্লাস কেমন লাগলো আপনারা একটু জানাবেন, আর অ্যাকচুয়ালি আমরা একটু রিক্যাপচুলেট করে ক্লাস শেষ করে দেবো। আমরা প্রথম থেকে একটু কি করব, রিক্যাপচুলেট করব। নতুন অনেকে এসেছে, ক্লাস সম্পর্কে একটু জানাবেন। ক্লাস সম্পর্কে কেমন লাগলো একটু জানাবেন, আমরা একটু ইয়ে করে নেব। এখন আপনি দেখেন স্নায়ুযুদ্ধের দুইটা পক্ষ, একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে কি সমাজতন্ত্র। এদের মধ্যে প্রথম লড়াইটা শুরু হলো কি আদর্শিক, ইডিওলজিক্যাল, স্নায়ুযুদ্ধ শুরু হলো। তাহলে আমরা সমাজতান্ত্রিক গণতন্ত্র দেখলাম যে কিভাবে আসলো, ওয়েস্টফেলিয়ান অর্ডার নিয়ে আসলো, সার্বভৌমত্ব, গৌরবময় বিপ্লব নিয়ে আসলো পার্লামেন্ট, ব্রিটিশ বিল অফ রাইটস নিয়ে আসলো প্রথম অলিখিত সংবিধান, ফরাসি বিপ্লব নিয়ে আসলো প্রজাতন্ত্র, মন্টেস্কু সেপারেশন অফ পাওয়ার নিয়ে আসলো আইন বিভাগ, শাসন বিভাগ এবং কি বিচার বিভাগ। তাই না? ক্লিয়ার হন। এইটা ক্লিয়ার হলে ইন্টারন্যাশনাল আপনার জন্য পানির মতো কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে।
এরপরে আমরা যে বিষয়টা দেখলাম, তাহলে গণতন্ত্রের শাসন ব্যবস্থা প্রজাতন্ত্র, অর্থনীতি ব্যবস্থা পুঁজিবাদ, বাজার ব্যবস্থা মুক্ত বাজার, বাণিজ্য ব্যবস্থা ফ্রি ট্রেড বা মুক্ত বাণিজ্য, ব্যক্তি ব্যবস্থা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, প্রশাসন হচ্ছে আমলাতন্ত্র। এরপর দেখলাম সমাজতন্ত্র নিয়ে আসলো কার্ল মার্কস 1848 খ্রিস্টাব্দে ট্রাফালগার স্কয়ারে। দি কমিউনিস্ট ম্যানিফেস্টো বা সমাজতান্ত্রিক ইস্তাহারে বলল সবার 6টি মৌলিক চাহিদা সমান, বন্টনও সমান হতে হবে, যাতে সবাই ভোগ কি সমান করতে পারে। এরপরে যেটা আমরা দেখলাম, সমাজতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আসলো সোশ্যালিজম, অর্থনৈতিক ব্যবস্থা কমিউনিজম, বাণিজ্য ব্যবস্থা প্রোটেকশনিজম, প্রশাসন আসলো কমরেড। তাহলে দুইটার সিস্টেমটা কি হয়ে গেল, ডিফারেন্ট হয়ে গেল। এরপর আমরা দেখলাম রাশিয়ান রিভলিউশন হয়ে গেল এবং রাশিয়া পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলো। এরপর আমরা দেখলাম সোভিয়েত আগ্রাসন করে এই গোটা অঞ্চল ইউএসএসআর প্রতিষ্ঠা করলো এবং সোভিয়েত আগ্রাসন ঠেকাইতে রাজনৈতিক ব্যবস্থা ট্রুম্যান ডক্ট্রিন, অর্থনৈতিক ব্যবস্থা মার্শাল প্ল্যান, কূটনৈতিক ব্যবস্থা ডোমিনো থিওরি চালু করলো মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে ট্রুম্যান ডক্ট্রিন 1947, মার্শাল প্ল্যান 1948, ডোমিনো থিওরি 1951, তারপর সামরিক জোট ন্যাটো, আনজুস, সিয়েটো, সিন্টো, এগুলো আণবিক বোমা তৈরি করলো এবং ফেললো জাপানে। ফলে আমরা দেখলাম যে রাশিয়াও কি করলো, রাজনৈতিকভাবে ইউএসএসআর, যুগোস্লাভিয়া, চেকোস্লাভিয়া তৈরি করলো, অর্থনৈতিকভাবে কমিকন প্রতিষ্ঠা করলো, কূটনৈতিকভাবে ব্রেজনেভ ডক্ট্রিন, সামরিকভাবে ওয়ারশ করলো, অস্ত্র দিল হচ্ছে কি নিউক্লিয়ার। ফলে এরাও সমান হয়ে গেল। ফলে দুইটা নিউক্লিয়ার পাওয়ার যুদ্ধে না নেমে প্রক্সি যুদ্ধে নামলো। এখানে কোরিয়া যুদ্ধ 1948, 38 ডিগ্রি অক্ষরেখা, এখানে কিউবা 1953 থেকে 74, ভিয়েতনাম যুদ্ধ, এখানে কিউবার মিসাইল ক্রাইসিস। ফলে সব জায়গায় পরাজিত হলো কি মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ডিফারেন্ট স্ট্র্যাটেজি হাতে নিল কি, ডিফারেন্ট স্ট্র্যাটেজি হাতে নিল হচ্ছে ইউএসএ। এরপরে আমরা স্নায়ুযুদ্ধ 2টা আমি ভালো করে বুঝিয়ে দিব। আপনি স্নায়ুযুদ্ধ 2 বুঝলে ইন্টারন্যাশনালটা অনেকটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়ে করবেন, শেয়ার দিয়ে দেন। আর আমি কোথায় পাবো এটা?